আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো, কে? উচ্ছ্বাস চোখ বন্ধ করে উর্বির গলার আওয়াজ শোনে। হ্যালো। দ্বিতীয়বার বলে উর্বি, তোমার গলার আওয়াজটা আমাকে যা শান্তি দেয় পাখি। তুমি কিছুক্ষণ এভাবে হ্যালো হ্যালো করতে থাকো। উর্বির হাত পা ঠান্ডা হয়ে যায়। তুমি তুমি কেন ফোন দিয়েছো আমায়? কি চাচ্ছ তুমি? কেন পিছু ছাড়ছো না আমার? আমি মরলেও তোমার পিছু ছাড়বো না পাখি। উচ্ছ্বাস হাসছে, তার কথা ছড়িয়ে যাচ্ছে। সে আজ নেশা করেছে। লজ্জা করে না তোমার? একটা খুনি হয়ে একটু অনুশোচনা নেই তোমার? তোমার ভাগ্য ভালো আমি সেদিন পুলিশকে কিছু বলিনি। আমার জীবনে আমি আর কন্ট্রোভার্সি চাচ্ছি না, তাই বলিনি। প্লিজ এবার নিজেকে শোধরাও উচ্ছ্বাস, প্লিজ। তার মানে বুঝতে পারছো এখনো তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার কোনো ক্ষতি হোক তুমি চাও না উর্বি। কেন এখনো চলে আসছো না উর্বি আমার কাছে? বাচ্চাদের মতো আহ্লাদি গলায় বলে উচ্ছ্বাস। উর্বি ধমকে ওঠে। বাসি না ভালো তোমায় আমি উচ্ছ্বাস। তুমি আমার অতীত, আমাকে তুমি প্লিজ বাঁচতে দাও উচ্ছ্বাস। লাইফ তোমাকে যেমন সেকেন্ড চান্স দিয়েছে আমাকেও দিয়েছে। আমি আরেকটি বার শুরু করেছি সব। কেউ আমাকে আগলে নিয়েছে, আরেকটি বার স্বপ্ন দেখতে সাহায্য করছে। চুপ। কে অতীত? তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সব আমি। এটা তুই মাথায় ঢুকিয়ে নে। তুমিও মাথায় ঢুকিয়ে নাও, আমি বিবাহিতা, আমি অন্য কারোর স্ত্রী, এবং তার সাথেই আমি বাকি জীবনটা কাটাবো। উচ্ছ্বাসের রাগ উঠে যায়। সে উর্বিকে কুৎসিত একটা গালি দেয়। উর্বি চুপ করে থাকে। উচ্ছ্বাস বলতে থাকে, তোর সংসার একেবারে ঘুচিয়ে দেব। তোর স্বামীর ফোন নাম্বার কিন্তু আমার কাছে আছে। তাকে ফোন দিয়ে বলবো তোর নাভির নিচে একটা তিল আছে। বলবো বেশি ফরফরাচ্ছিস তুই, বলে দেই। ঘৃণায় উর্বির চোখ বেয়ে পানি পড়ে। উচ্ছ্বাস বলতে থাকে, ভয় পাস না, তোর স্বামীকে আমি মারবো না। আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। 3 বাচ্চার বাপকে মেরে বাচ্চা 3টাকে এতিম করবো না আমি। আমি এতটাই খারাপ নই। তোকে আদর করার জন্য কৌশল আমার জানা আছে। কথাটি বলেই উচ্ছ্বাস কথার সুর পাল্টে ফেলে। আবার নরম গলায় বলে, এই দেখো পাখি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম। কত খারাপ আমি। তুমি প্লিজ রাগ করো না। আচ্ছা শোনো, তুমি আমার গান শুনতে চাও না বলো? আমি গান গাইবো, তুমি আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে। উর্বি ফোন কেটে দিতে চাই। উচ্ছ্বাস বলে, ফোন কাটবি না ছলনাময়ী। উর্বি থামে। উচ্ছ্বাস হেসে ফেলে বলে, এই দেখো, আবার তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম। সরি পাখি। আচ্ছা শোনো, আর কখনো আমি এমন করব না। আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ক্লাসে যাব, প্রমিস। ধমকাবো না তোমায়, গালি দেব না। উচ্ছ্বাস আমাকে বাঁচতে দাও। অস্ফুট স্বরে বলে ওঠে উর্বি। উচ্ছ্বাস আবারও চেঁচিয়ে ওঠে, তুই কেন বুঝতে পারিস না? আমি তোকে ভালোবাসি। গোল্ড জিগার বীজ, নতুন পুরুষ পেয়ে একেবারে। ফোন কাটার শব্দ হয়। উর্বি ফোন কেটে দুচোখ ভর্তি পানি নিয়ে বসে থাকে। উচ্ছ্বাস দুলতে থাকে। নেশার ঘোরে সে উর্বিকে কি বলেছে সে নিজেই জানে না। একটা ওটির সামনে এসে সার্জিক্যাল ক্যাপ খুলে এইমাত্র বসেছে সে। অ্যাসিস্ট্যান্ট এসে 1 কাপ কড়া ব্ল্যাক কফি দিয়ে যায়। নার্স এসে দরজার বাইরে থেকে ডাকে, স্যার। হ্যাঁ রূপা, রিপোর্ট এসেছে? জি স্যার, ইমপ্রেশন নর্মাল ফান্ডিস। ওহ ওকে, রিপোর্টটা পাঠিয়ে দাও। আর সাজিয়া নামের রোগীর বাড়ির লোককে বলো লামিয়ে আসছে, টেনশন করতে না। নার্স রূপা মাথা নেড়ে চলে যায়। রাউনাফের ফোন বেজে ওঠে। উর্বি ফোন দিয়েছে। ম্ল্যান হেসে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে উর্বির বিষণ্ণ কণ্ঠস্বর, কি করছেন? কিছু না। তোমার কি হয়েছে? শরীর খারাপ? না। মন? না। মেজাজ? উর্বি হেসে ফেলে। রাউনা বলে, কপালের ব্যথা কমেছে? হুম। অস্ফুট স্বরে বলে ওঠে উর্বি। রাউনা বলতে থাকে, আখতারুজ্জামানের অ্যাসিস্ট্যান্ট তোমাকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিয়েছে। আজ নাকি তোমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। জানি, আর বোধহয় ওখানে যাওয়া হবে না আমার। রাউনা অবাক হয়ে বলে,
কেন? একসাথে দুজন সাইকিয়াট্রিস্টকে এফোর্ড করতে পারবো না আমি। দুজন সাইকিয়াট্রিস্ট মানে? আরেকজন পেয়ে গিয়েছি আমি, ভাবছি তাকেই দেখাবো এখন থেকে। চেঞ্জ করেছো? আক্তারুজ্জামান তো ভালো ছিল। সাইকিয়াট্রিস্টের নাম কি? কোথায় বসেন? নাম ডক্টর রানফ করিম খান। রাত কটা বাজে উর্বি জানে না। ঘর অন্ধকার করে শুয়ে আছে সে। ফোনটাও দূরে কোথাও একটা ফেলে রেখেছে হয়তো। পাশ ফিরে সই উর্বি। বারান্দা থেকে আসা আধো আলোতে দেখতে পাই রাউনাপ এখনো ফেরেনি। দরজা চাপিয়ে রাখা, হাত বাড়িয়ে ফোনটা খুঁজতে থাকে সে। দরজা ঠেলার শব্দ হতেই উর্বি মাথা তুলে তাকায়। বাইরে থেকে মাথা বাড়িয়ে উকি দেয় সর্বি। ঘুমে জড়ানো কণ্ঠে বলে ওঠে, আন্টি আসবো? উর্বি উঠে বসে। বেড সাইডে টেবিল ল্যাম্প জেলে শর্মির দিকে তাকিয়ে বলে, এসো। শর্মির চোখ ডলতে থাকে। ঢুলতে ঢুলতে বিছানার কাছে এগিয়ে এসে বলে, আন্টি আমি কি তোমার সাথে ঘুমোতে পারি? আপু নেই, আমার খুব ভয় ভয় করছে। উর্বি হেসে হাত এগিয়ে নিয়ে বলে। অবশ্যই এসো। শর্মি গিয়ে উর্বির পাশে শুয়ে পড়ে। উর্বি শর্মির মাথায় হাত বুলিয়ে দেয়। শর্মি বলে, কেমন আওয়াজ আসছিল আন্টি? এজন্যই আমি হরর মুভি দেখতে চাই না। তখন ভাইয়া বলল আয় দেখে যা, কত ইন্টারেস্টিং, দেখে যা। আমার এখন ভয় করছে। আমি তুলতুলকে রুমে ফেলে এসেছি। তুলতুলকে? আমার ময়না পাখির নাম রেখেছি তুলতুল। কিন্তু ওর নাম তো গুপি। গুপি কোনো নাম হলো? ওর নাম তুলতুল। উর্বি হাসে। শর্মি উর্বির দিকে এগিয়ে আসে। উর্বি শর্মির গায়ে একটা হাত রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে শর্মি বলে, কয়টা বাজে আন্টি? উর্বি হাত বাড়িয়ে অনেক খুঁজে ফোনটা পেয়ে যায়। ফোনটা নিয়ে দেখে রাত প্রায় 1টার কাছাকাছি। শর্মি বলতে থাকে, পাপা কেন আসছে না? 2টা-3টা বেজে যাবে আসতে। আজ কিছু এমার্জেন্সি কেস রয়েছে হাতে। জানো আন্টি, আমার পাপাকে খুব ভয় লাগে মাঝে মাঝে। কেন কেন? উর্বি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে। শর্মি বলতে থাকে, পাপা প্রতিদিন কত লোকের পেট কাটে, বুক চিরে হার্ট দেখে। আমার খুব ভয় লাগে এসব কথা মনে পড়লেই। ভাইয়া আপু দুজনেই ডাক্তার হতে চায় পাপার মতো, আমি হব না। বাপরে বাপ। উর্বি হেসে ফেলে, বলে, তা কি হবে তুমি? আমি কার্টুনিস্ট হব। শর্মি বক বক করছে। উর্বির ঘুম কেটে গিয়েছে। সে এক মনে শুনতে থাকে শর্মি নামের কিশোরী মেয়েটির গল্প। যেন এই গল্পগুলো শর্মি উর্বির জন্যেই জমিয়ে রেখেছিল। এই আন্টি শুনছো? শুনছি, বলো। আচ্ছা আন্টি, পাপা এসে গেলে আমাকে কি ওই রুমে পাঠিয়ে দেবে আজ? আপু তো নেই। ভয়ে ভয়ে বলে শর্মি। উর্বি শর্মির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হেসে ফেলে। তারপর হাসতে হাসতে বলে, না, আজ তোমার পাপাকে গেস্ট রুমে পাঠাবো। শর্মি হাসছে, খিলখিলিয়ে হাসছে। হঠাৎ খটখট আওয়াজ হতেই উর্বি আর শর্মি দুজন চুপ হয়ে যায়। আওয়াজটা পশ্চিমের কোনো ঘর থেকে আসছে। শর্মি উর্বির দিকে আরো এগিয়ে গিয়ে উর্বিকে শক্ত করে ধরে বলে, ওই দেখো আন্টি মিথ্যা বলেনি। উর্বি উঠে বসে। একটু থেমে আবারও আওয়াজ হতে থাকে। শর্মি বলে, কি করবে আন্টি? দেখে আসি, চলো। না আন্টি, আমার ভয় করছে। ঠিক আছে, আমি একাই যাচ্ছি, তুমি থাকো এখানে। না, আমি এখানে একা থাকবো না, চলো যাচ্ছি। শর্মি উঠে বসে। উর্বি শর্মির হাত ধরে এগিয়ে যায় ধীর পায়ে। আওয়াজ হতেই থাকে। খুব সম্ভবত আওয়াজটা রওশনারার ঘর থেকে আসছে। শর্মি ফিসফিসিয়ে বলে উর্বিকে, আন্টি কিসের শব্দ ওটা? ভয় করছে তো। উর্বিও ফিসফিসিয়ে বলে, না গেলে তো বুঝতে পারবো না, চলো। রওশনারার ঘরের দরজা চাপিয়ে রাখা। দরজার কাছে এসে উর্বির দম নিয়ে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢোকে।
মুহূর্ত কেটে যায়। শর্মী ভয়ে ভয়ে উর্বির পেছন থেকে মাথা বের করে উকি দেয় সামনে। উর্বি হতভম্ব হয়ে আশেপাশে তাকাচ্ছে। তার সামনেই কয়েক গজ দূরে রওশনারা সিন্দুকের কাছে টর্চ হাতে দাঁড়িয়ে একটা শীর্ণকায় লিকলিকে দেখতে শরীর একদৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। রাউনাফকে দেখে সুমনা একটা হাসি দিয়ে বলে, আমি জানতাম আপনি আসবেন। আমি আর ঝুমুর আপনার জন্যই অপেক্ষা করছিলাম। রাউনাফ ম্লান হাসে। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বলে, তোমাদের পিকনিক শেষ? হ্যাঁ, খেয়ে দিয়ে সবাই যে যার রুমে ঢুকেছে। ঠিক আছে, শাইমিকে রেখে দাও, বলো পাপা এসেছে। সুমনা একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমরা ওর খালামণি দুলাভাই, ওর নিরাপত্তা দিতে কি আমরা জানি না? রাউনাফ সুমনাকে থামিয়ে দিয়ে বলে, এই না না, একদম তেমনটা নয় সুমনা। বুঝতে পেরেছি দুলাভাই, আমরা মাইন্ড করিনি। রাউনাফ বলতে থাকে, একটু বোঝো আমাকে সুমনা, মেয়ে দুটো বড় হচ্ছে, ওরা নিজেদের ভালো মন্দ কিছুই বোঝে না, শুধুমাত্র হাতে পায়েই বড় হয়েছে। এই আজ তোমাদের এই অনুষ্ঠানে রাজ্যের বাইরের লোকজন এসেছে, উঠতি বয়সের ছেলেরা সব। বাবা হিসেবে আমার চিন্তা হয়, মেয়ে দুটো আমার বাড়ি ছাড়া অন্য কোথাও রাতে থাকলেই আমি ভাবি এই বুঝি কোনো বিপদ ঘটে গেল। রুমার সাথে ছোটবেলায় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছিল, তোমরা শুনেছো। কন্যা সন্তান বড় করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। চোখ কান খোলা রাখতে হয়, গাল ছাড়া ভাব করলেই কোনো না কোনো শকুন থাবা বসাতে আসে। তোমার মেয়ে বাচ্চা থাকলে বুঝতে। আজ এখানে এত ছেলেরা আসবে জানতাম, ওরা না আসলে আমি কখনোই তোমাদের বোন ঝিকে তোমাদের থেকে নিয়ে যেতাম না। এই তো কিছুদিন আগে এসে 3 দিন থেকে গিয়েছে, তখন আপত্তি করেছি? করিনি তো। আমিও মানি তোমরা ওদের নিরাপত্তা দেবে, তবে আজ নয়। আমার মন মানছে না আজ। আসবে অনেক সময়, তোমার শ্বশুর বাড়ির দিকের আত্মীয়দের ছেলেগুলোকে আমি পছন্দ করি না, সব কটা স্পয়েলড চাইল্ড। এদের সাথে আমার সরল মেয়েটি রাতে এক বাড়িতে থাকবে, আমার ভালো লাগবে না। এতে মাইন্ড করলেও আমি হেল্পলেস সুমনা। কথাগুলো এক নাগাড়ে বলে রাউনাফ থামে। সুমনা তার দুলাভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। ঝুমুর এক গ্লাস পানি রাউনাফের দিকে এগিয়ে দিয়ে বলে, রাউনাফ হেসে ফেলে। সুমনা বলে, এত ব্যাখ্যা দিতে জানেন আপনি? সত্যি আমরা কিছু মনে করিনি। রাউনাফ হেসে ফেলে। সুমনা বলে, আসলে তোমাদের আপার কাছে ব্যাখ্যা কৈফিয়ত দিতে দিতে আমি এক্সপার্ট হয়ে গিয়েছি এসবে। মানুষটা তো নেই, কিন্তু তার শিখিয়ে দেওয়া অভ্যাসগুলো থেকে গিয়েছে আমার মধ্যে। সুমনা হাসে। ঝুমুর চলে যায় সায়মীকে ডেকে নিতে। সুমনা রাউনাফের দিকে তাকিয়ে বলে, আপনি পারেনও, হসপিটাল থেকে এখানে ছুটে আসলেন, ফোন করে বললেই ঝুমুরকে দিয়ে পাঠিয়ে দিতাম আপনার মেয়েকে। এত চাপ নিতে পারেন? অয়নের বাবা তো সবসময় বলে রওনক ভাই এত ফিট কিভাবে থাকে বুঝি না। আমি তো পানি খেলেও আমার ভুঁড়ি বেড়ে যায়। তখন আমি তাকে বলি, রওনক ভাই প্রতিদিন যা কাজ করে তুমি বছরেও তা করো না। রাউনাফ হাসে। সুমনা বলে, কাজ একটু কমিয়ে দিন এখন। নতুন বিয়ে করেছেন, কম বয়সী বউ, তাকে একটু বেশি বেশি সময় দিন। সুমনার কথার পিঠে রাউনাফ কোনো কথা বলে না। সায়মী চোখ ডলতে ডলতে সুমনাদের লিভিং রুমে এসে দাঁড়ায়। তার পাপার দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, This is not fair, Papa. This is too much. উর্বি ঘামছে। শর্মিকে আগলে নিয়ে সামনে তাকিয়ে থাকে। শর্মি ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে দেখছে সামনের রোগা পটকার লোকটাকে। একটা 3/4 প্যান্ট পরে খালি গায়ে টর্চ হাতে দাঁড়িয়ে আছে। জীর্ণ শীর্ণ শরীর, কৃষ্ণবর্ণের গাত্র, গায়ে কোনো তরল মেখেছে সম্ভবত। চিকচিক করছে পুরো শরীর। শর্মি কাঁপা কাঁপা গলায় বলে, আন্টি, এটাকে? উর্বি গলার স্বর স্বাভাবিক রেখে বলে, চোর। চোরটা একবার উর্বির দিকে তাকায়, একবার শর্মির দিকে। দরজা আটকে দাঁড়িয়ে আছে দুজন, পালাবার পথ নেই। সে ভাবছে কি করা যায়। শর্মি ফিসফিসিয়ে বলে, আন্টি, ওই লোকটা কিভাবে টের পেল দাদুর সিন্ধুকে গয়না আছে? উর্বি ফিসফিসিয়ে বলে, তা আমি কি করে জানবো? ওকে জিজ্ঞাসা করো। শর্মি সত্যি সত্যি চোরের দিকে তাকিয়ে বলে, আমার দাদুর সিন্ধুকে গয়না আছে। আপনি কিভাবে জানলেন? আমরাও তো জানি না। চোরটা হঠাৎ 3/4 পকেট থেকে একটা পিস্তল বের করে উর্বিদের দিকে তাক করে। উর্বি শর্মিকে নিজের পেছনে আড়াল করে নেয়। চোরটা ক্যান ক্যান গলায় ভৌতিক আওয়াজ তুলে বলে,
সিক্কুর দেবা না, সিক্কুর দিলে খবর আছে। উর্বি ভয়ার্থ কণ্ঠে হাত উঠিয়ে বলে, আচ্ছা আচ্ছা, আপনি আগে ওটা নামান। চিকুইর? আন্টি, হোয়াট চিকুইর? কি বলছে এই লোক? এটা আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা, এর মানে চিৎকার। শর্মি, একটু চুপ করো এখন, আমি তোমায় পরে বুঝিয়ে বলবো। তারপর চোরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি চাই? চোর সিন্ধুকের দিকে আঙ্গুল তাক করে বলে, এইটা যা আছে সব নিতে চাই, খুললা দাও। চাবি কই? চাবি আমার শাশুড়ির কোমরে, সে বাড়িতে নেই। উর্বি স্বাভাবিক গলায় বলে। চোর বিরক্ত ভঙ্গিতে বলে, ও তাইলে চুপচাপ মুখ বন্ধ করে খাড়াইয়া থাও, আমি এটা ভাঙমু। নাবিল ঘুম থেকে উঠে পড়ে। কানে হঠাৎ ঠুকঠুক শব্দ আসছিল। হুট করে ঘুমটা ভেঙে গেল। হাই তুলে বিছানা থেকে নেমে সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শব্দটা দোতলা থেকেই আসছে। সিঁড়ি যত অতিক্রম করছে শব্দটা তত জোরালো হচ্ছে। একটা উৎকণ্ঠা চেপে বসে নাবিলের চোখে মুখে। সে দ্রুত পায়ে এগিয়ে যেতে থাকে। চোর এক হাত দিয়ে পিস্তল তাক করে আরেক হাত দিয়ে রডের সাহায্যে প্রহার করে যাচ্ছে মান্ধাত্তার আমলের সিন্দুকের তলায়। কিছুক্ষণ পরে হাঁপিয়ে উঠে উর্বিকে বলে, তুমি ভাইঙ্গা দাও। আন্টি কেন ভাঙবে? আন্টি কি চোর? চোর তো তুমি। চোর শর্মির দিকে তাকিয়ে বলে, এক্কেরে চুপ, বড় লোকের ঢেমসি মাইয়া, পাকনা পাকনা কথা কবা না। খবরদার, আমার মেয়ের সাথে এভাবে কথা বলবেন না। চোর ঘুরে উর্বির দিকে পিস্তল তাক করে। উর্বি একটা ঢোক গিলে বলে, আচ্ছা, আমি ভাঙছি সিন্ধু, আপনি ওটা নিচে নামান। উর্বি সিন্দুক ভাঙার চেষ্টা করতে থাকে। চোর শর্মির দিকে পিস্তল তাক করে রাখে। কিছুক্ষণ বাদে শর্মি আবারও বলে ওঠে, তুমি এটা গায়ে কি মেখেছো? তৈল, খাঁটি সরিষার তৈল, যাতে কেউ জাবরাইয়া ধরলে পিছলা দিতে পারি, পলাইতে পারি। হোয়াট জাবরাইয়া? আন্টি? শর্মি উর্বির দিকে তাকিয়ে বলে। উর্বি সিন্দুক ভাঙতে ভাঙতে জবাব দেয়, জাপটে ধরা। শর্মি নাক চোখ কুচকে বলে, ছি, এই লোককে কে জাপটে ধরবে? গা থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে। কথাটাই যেন চোর খুবই অপমানিত হলো। শর্মির দিকে তাকিয়ে ধমকে বলে, চুপ, এক্কেরে চুপ। এসব কি হচ্ছে এখানে? নাবিলের গলার আওয়াজে উর্বি প্রহার থামিয়ে দেয়। চোর চমকে উঠে নাবিলের দিকে তাকায়। পাপার মতো লম্বা হয়েছে নাবিল, তাই যে কেউই তাকে এখনই সুপুরুষ মনে করতে বাধ্য। সেখানে 5 ফুট 2 ইঞ্চি শীর্ণকায় চোর ঘাবড়ে যাবে, এটাই স্বাভাবিক। নাবিল হতভম্ব হয়ে সবার দিকে তাকায়। অস্ফুট স্বরে বলে, কেউ আমাকে বলবে হচ্ছে নাকি এখানে? উনি চোর, চুরি করতে এসছে, আমরা ওনাকে সাহায্য করছি। নাবিল হতভম্ব হয়ে বলে, সাহায্য করছি মানে? উর্বি চেঁচিয়ে ওঠে, দেখছো না হাতে পিস্তল? এখন কথা না বলে এসো, আমাকে তালাটা ভাঙতে সাহায্য করো। নাবিল ক্ষেপে চোরের দিকে তাকায়। চোর নাবিলের চাহনি দেখে ঘাবড়ে যায়। নাবিল শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে বলে, কোথা থেকে উদয় হলি সিসকে চোর বেটা? তোর এই খেলা বন্দুক সরা। উর্বি হতভম্ব হয়ে চোরের হাতের দিকে তাকায়। হতভম্ব হয়েই বলে, এটা খেলনা বন্দুক। নাবিল বিরক্ত ভঙ্গিতে বলে, মাথায় তো শর্মির ব্রেন নিয়ে ঘোরেন আপনি, বুঝবেন কি করে কোনটা আসল পিস্তল আর কোনটা নকল? চোর ঘাবড়ে গিয়ে হাত থেকে নকল পিস্তলটা ফেলে দেয়। নাবিল হাতা গোটাতে গোটাতে এগিয়ে যায়। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এক্ষুনি তুলে চোরটাকে সে আছাড় মারবে। চোর তড়াক করে লাফিয়ে 3 পা পিছিয়ে গিয়ে পকেট থেকে একটা চাইনিজ চাকু বের করে নাবিলের দিকে তাক করে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব উর্বি নাবিলকে সরিয়ে দেয়। চোর ওদের দিকে চাকু তাক করে ধরে পৈশাচিক হাসি দিয়ে বলে, এটা কিন্তু নকল না, মিরপুরে এক পাস্টরের বাড়ি দিয়া চুরি করছি। উর্বি আতঙ্কিত গলায় বলে, তুমি চোর না ডাকাত? আগে নিজের প্রফেশন ক্লিয়ার করো। আগে আল্লাম সার্কাসের বাবুর্চি, মালিক ব্যবসা লস খাইয়া গেল, এখন এই দান্দায় ঢুকছি। এই ভিআইপি এরিয়ায় তোমার মতো একটা ছিচকে চোর এত কিছু কিভাবে জানলে আমাদের বাড়ির সম্পর্কে? আমার শাশুড়ির লকারে গয়না কিভাবে জানলে?
উর্বির প্রশ্নে চোর হাসতে হাসতে বলে, এগুলো মোগো জানতে হয় না, আন্দাজ করতে পারি। আর তোমার হাওড়ির ঘরে আন্দাজে ঢুকছি। নাবিল খেপে গিয়ে চোরের দিকে 2 কদম এগিয়ে যায়। উর্বি পেছন থেকে নাবিলের হাত টেনে ধরে, চেঁচিয়ে উঠে বলে, চুপ করে দাঁড়াও, ঢাল নেই, তরোয়ার নেই, নিধিরাম সর্দার। চোর চাকুটাকে ঘোরাতে ঘোরাতে বলে, তালা পরে ভাঙমো, খিদা লাগছে, কিছু খাইতে দাও আগে। আর খবরদার তিরিং বিরিং করবা না, এক পোজ দিয়া মাথা আলাদা করবো কিন্তু। উর্বি ঘামছে, মনে মনে বলছে, আপনি এখনো কেন আসছেন না শর্মির পাপা? সায়মি মুখ ভার করে গাড়িতে বসে আছে। রাউনাপ হেসে ড্রাইভ করতে করতে এক হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সায়মি বলে, একদম আমার সাথে কথা বলবে না তুমি পাপা। রাউনাপ হাসে, নরম গলায় বলে, সরি মামুনি, আরেকদিন খালামুনির বাড়িতে রাত থেকো, আজ নয়। আজ কি সমস্যা পাপা? আমি কি ছোট? তুমি এমন কেন করো? ওরা সবাই হাসাহাসি করছে। না, তুমি ছোট নও, তুমি বড়, ইয়াং প্রিটি লেডি, সেই জন্যই তো ভয় কোনো ড্রাকুলা এসে রাউন্ড অফ করিমের প্রিন্সেসটাকে না নিয়ে যায় আবার। সায়মি চুপ করে থাকে। রাউনাপ বলতে থাকে, নেক্সট উইক সিনেপ্লেক্সে নিয়ে যাব আমি নিজে। এখন প্লিজ মুড ঠিক করো। এক হাতে চাকু ওদের 3 জনের দিকে তাক করে আর এক হাত দিয়ে গপা গপ ভাতের লোকমা মুখে ঠুসছে। উর্বি, নাবিল, শর্মি 3 জন সামনে চুপচাপ বসে আছে। যতবার উর্বি চাকুটার দিকে তাকাচ্ছে ততবার একটা করে ঢোক গিলছে সে। কি ভয়ঙ্কর চাকু! চোর খেতে খেতে ওদের দিকে তাকায়। শর্মি বিরক্ত ভঙ্গিতে বলে, আপনি এভাবে বিশ্রীভাবে খাচ্ছেন কেন? ঠিকভাবে খান। কোনো টেবিল ম্যানার জানেন না নাকি? পাপা এভাবে খেতে দেখলে আপনাকে বকতো। চোর বিরক্ত ভঙ্গিতে বলে, এই মাইয়া এত কথা কয় কে? উর্বি ফিসফিসিয়ে শর্মিকে বলে, চুপ করো না। তোর বয়স কত? চোর মাথা তুলে নাবিলের দিকে তাকায়, ধমক দিয়ে বলে, নাম কি তোমার? নাবিল বলে ওঠে, বলু, তোমার শরীর এত টিংটিঙে কেন? খেতে পাও না নাকি? এত চুরি করো, সেসব দিয়ে কি করো? পল্টু খাওয়া থামিয়ে হাসে, বলে, আমরা ইচ্ছে কইরাই গতর এই রকমের বানাই, এতে দৌড়াইতে সুবিধা হয়, ধরা পড়ি না সহজে। সবাই চুপচাপ। নাবিল সুযোগ খুঁজছে কখন চোর একটু অন্যমনস্ক হবে আর সে চাকুটা কেড়ে নেবে। পল্টু বিরক্ত ভঙ্গিতে বলে, এসব আনছে আমি রেঁধেছি। কেন? গো, দেশের বাড়ি কোন হানে? বরিশাল। এই রান্ধন তো বরিশালের না, এক ড্যাগ ঝোল দিয়া থুইছে। এইটা তো উত্তরবঙ্গের মানুষে খায়। আজ খিদা ছিল বইলা খাইলাম, নয়তো পল্টু এসব থার্ড ক্লাস রান্ধন শুইয়াও দেখে না। সময় থাকলে তোমারে আজ রান্ধন শিখাইয়া যাইতাম। আমি সার্কাস দলে 8 বছর বাবুচ্চির কাম করছি। নাবিল পল্টুর অন্যমনস্ক ভাব দেখে এগিয়ে যায় 2 পা। পল্টু মাথা তুই না বলে, মোরে গঙ্গা মনে হরণের দরকার নাই, ওইখানে চুপচাপ খাড়াইয়া থাকো। নাবিল দাঁড়িয়ে যায়। শর্মি নীরবতা ভেঙে উর্বিকে বলে, হোয়াট গঙ্গা আন্টি? উর্বি একটা গভীর নিঃশ্বাস ফেলে শর্মির সরল মুখের দিকে তাকিয়ে বলে, হোঙ্গা মানে বোকা। তোমাগো আমার খুব পছন্দ হইছে। তোমগো একটা কথা কই, দারোয়ানটারে পাল্টাইবা। আসার সময় দেখলাম চেয়ারে বইসা বইসা ঘুমাইতাছে। ওর বেতন কত দাও? পাপা জানে। পাপা পাপা করবা না, যত সব আব্বা বলবা। মুসলমানের বাচ্চা আব্বারে পাপা ডাডি কইলে পাপ হয়। সবাই চুপ। পল্টু আবারও উর্বিকে বলে ওঠে, তুমি এই পোলাপান দুইটার কি হও? উর্বি কিছু একটা বলতে যাবে তার আগে নাবিল বলে ওঠে, উনি আমার পাপার ওয়াইফ। ওয়াইফ কি? বউ। তোমার আব্বার বউ মানে তোমগো আম্মা। উর্বি চুপ করে থাকে।
নাবিল মাথা নাড়াই, বলে, আমার মা মারা গেছে। পল্টু অবাক হয়ে বলে, ও ও তোমগো হতিমা। শর্মি উর্বিকে বলে, আন্টি হতিমা কি? সৎমা। উর্বি বিব্রত হয়ে নিচু স্বরে বলে, উনি আমার পাপার ওয়াইফ আর আমার আন্টি, কোনো হতিমা না। আর আপনি প্লিজ আপনার ভাষা ঠিক করুন, অর্ধেক কথা বুঝতেই পারছি না, বুঝতে না পারলে উত্তর দেব কি করে? পল্টু শর্মির কথায় পাত্তা না দিয়ে বলে, হতিমা সবসময় খারাপ হয় না, তোমগো এই হতিমা ভালো মনে হইতাছে আমার। দেখো কেমনে তোমাগো আগলাইয়া রাখতে আছে। হতিমা তো আসিল আমার, ডেইলি মার খাইতাম, পাছার উপরে ঠাস ঠাস মারত, আব্বারে দিয়া মার খাওয়াইতো। 10 বছর বয়সে রাগে দুঃখে বাড়ি ছাড়লাম। কথাগুলো বলতে বলতে পল্টু খুবই ইমোশনাল হয়ে পড়ল। নাবিল বিরাট সূচক হাতে পেল। অন্যমনস্ক ভাব দেখে চোখের পলকে এক টান মেরে পল্টুর হাতের চাকুটা কেড়ে নেয়। পল্টু তড়াক করে লাফিয়ে ওঠে। উর্বি সাহস পেয়ে ছুটে যায় পল্টুর কাছে। পল্টুর হাত শক্ত করে ধরে শর্মির দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, শর্মি শর্মি দড়ি আনো, এটাকে বাঁধতে হবে। নাবিল চাকুটা দূরে ছুঁড়ে মেরে পল্টুর দিকে এগিয়ে যায়, অন্য হাত শক্ত করে ধরে। পল্টু ক্যানকেনে গলায় বলতে থাকে, সারো কইলাম, মোরে সাইরা দাও কইলাম। শর্মি ঘুরছে, কি করবে বুঝতে পারছে না সে। উর্বি চেঁচাতে থাকে, দড়ি কিচেনে 3 নম্বর ক্যাবিনেটে, গো গার্ল গো। পল্টু এর মাঝে এক কাণ্ড ঘটিয়ে ফেলে। নাবিলের হাতে কামড় বসিয়ে এক দৌড় লাগায় সিঁড়ির দিকে, কিন্তু তার আগেই উর্বি গিয়ে তাকে আটকে ফেলে। বৃদ্ধ দারোয়ান মজিদ মিয়া চেয়ারে বসে ঝিমুচ্ছে। রাউন্ড আপ গেটের কাছে গাড়ি থামিয়ে হর্ন বাজিয়েই যাচ্ছে। কিছু সময় পরে মজিদ মিয়া ঘুম থেকে উঠে গেট খুলে দেয়। রাউন্ড আপ গাড়ি পার্ক করে, সায়মিকে দিয়ে এগিয়ে যায়। সদর দরজার কাছে এসেই থমকে যায় রাউনাপ। শালমি আর রাউনাপ একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বাড়ির ভিতর থেকে ভাঙচুরের আওয়াজ আসছে সম্ভবত। রাউনাপ কলিং বেল টিপতে গিয়ে টিপে না, ওয়ালেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খোলে। দরজা খুলে রাউনাপ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত মুষ্টিবদ্ধ করা। শালমি পেছন থেকে তার পাপার শার্ট খামচে ধরে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে মাথা বের করে সামনে উঁকি দিতেই সেও স্তব্ধ হয়ে যায়। পল্টুকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। নাবিল আর শর্মি তার পিছনে টান টান হয়ে দাঁড়িয়ে। উর্বি পাশেই কপালে হাত চেপে দাঁড়িয়ে আছে, তার কপাল পুনরায় কেটে গিয়ে রক্ত ঝরছে। পল্টু যখন নাবিলের হাতে কামড় দিয়ে দৌড়াচ্ছিল তখন উর্বি গিয়ে পল্টুর সামনে দাঁড়ায়। নাবিল নিজেকে সামলে নিয়ে একটা গ্লাস উঠিয়ে ছুঁড়ে মারে পল্টুর দিকে, কিন্তু সেটা ভুলবশত লেগে যায় উর্বির কপালে। পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। লিভিং রুমের সোফা উল্টিয়ে পড়ে আছে, মেঝেতে স্থানে স্থানে কাচের টুকরো। অনেক ধস্তাধস্তির পরে পল্টুকে বাগে আনতে পেরেছে আহত উর্বি আর রাউনাপ করিমের 2 ছানা। রাউনাপ সবাইকে অবলোকন করে হতভম্ব গলায় বলল, হোয়াটস গোয়িং অন? আমরা চোর ধরেছি পাপা, এই দেখো চোর। রাউনাপ উর্বির দিকে তাকায়, উৎকণ্ঠা নিয়ে বলে, কপাল কেটেছে কিভাবে আবার? ভাইয়া গ্লাস ছুঁড়ে মেরেছে। রাউনাপ হতভম্ব হয়ে ছেলের দিকে তাকায়। নাবিল বলে, বাবা চোরকে মারতে যাচ্ছিলাম, ভুলে ওনার কপালে গেছে, এক্সট্রিমলি সরি। শায়মি তার পাপার পেছন থেকে বেরিয়ে আসে, উত্তেজিত হয়ে বলে, একটা চোর তোরা 3 জন ধরেছিস? শর্মি বুক ফুলিয়ে বলে, ইয়েস, আমরা 3 জন। ইট ওয়াজ সো এক্সাইটিং। তুই মিস করে গেলি আপু। উর্বি যন্ত্রণা ভুলে রাউনাপ করিমের অবুজ 2 কন্যার কথোপকথন শোনে। তোর আমি কেন গেলাম না খালামনির বাড়িতে? তোরা কত মজা করলি। শায়মির কথায় উর্বি হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। এই চোরা তো বিচ্ছিরি কেন দেখতে, টু ডার্ক অ্যান্ড ডার্টি, ইয়াক। তো তুই কি আশা করেছিলি চোর ঋত্বিক রোশনের মতো দেখতে? শর্মি হাসতে হাসতে বলে,
না, আপু বলেছিল চোর বিটিএস এর জাংকুকের মতো দেখতে। শর্মির কথায় হেসে ফেলে অবাক হয়ে যায়, সবার বাচ্চামো দেখতে থাকে। তারপর বলে ওঠে, চুপ চুপ করো এখন সবাই। আই শুড কল দ্য পুলিশ। আর সায়মি, এভাবে কারো বডি শেমিং করতে হয়? এসব শিখিয়েছি তোমাকে আমি? ওকেও আল্লাহ বানিয়েছেন। শর্মি এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ভোলা ভালা তিন ছানার ভোলা ভালা বাপের কথা শুনে কপাল থেকে হাত সরিয়ে প্লেট চেপে ধরে তাকায়। উর্বি চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে মেঝের দিকে তাকিয়ে সে হাসতে থাকে। চেয়ারে বসে চোর পল্টু তখনও বিড়বিড় করতে থাকে, সারো কইলাম মোরে, সারো কইলাম। রাত 3:30 নাগাদ টহল পুলিশ আসে। রাউনাফের সাথে কথা বলে চোর পল্টুকে নিয়ে চলে যায়। পুলিশ চলে গেলে রাউনাফ তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলে, উর্বি চুপচাপ দাঁড়িয়ে আছে। রাউনাফের 3 পুত্র কন্যাও দাঁড়িয়ে আছে। রাউনাফ নিচু স্বরে উর্বির দিকে তাকিয়ে বলে, তোমার ড্রেসিং দরকার, চলো। উর্বি ধীর পায়ে এগিয়ে আসতে নিলেই দুর্ঘটনাবশত পা রেখে দেয় ভাঙা গ্লাসের টুকরোতে। ঘটনাটা ঘটতে সময় নিয়েছে 4 সেকেন্ড, কিন্তু সবাই হতভম্ব হয়ে মিনিট খানেক উর্বির দিকে তাকিয়েই রইল। রাউনাপ হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। বিড়বিড় করে মুখ থেকে তার একটা শব্দই বের হয়, আনবিলিভেবল। উর্বি মুখ তুলে রাউনাফের দিকে তাকায়। নাবিল, শর্মি, সায়মি 3 জনেই এগিয়ে আসে। নাবি একটা উল্টানো সোফা ঠিক করে নেয়। সায়মি ধরে ধরে উর্বিকে বসিয়ে দেয়। রাউনাপ বলতে থাকে, এটাই বাকি ছিল, তবে এটা কম হয়ে গেল মৃদুলা উর্বি। তোমার হাত দুটো এখনো অক্ষত। রাউনাফের কথায় ব্যথাতুর শরীরে উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসতে চায়। রাউনাপ বলে, দেখেছো মেঝেতে এত কাঁচের টুকরো ছড়িয়ে আছে, তবুও আকাশের দিকে তাকিয়ে হাঁটো। নাবিল তার পাপার দিকে তাকায়। তার পাপার কণ্ঠে ওই মেয়েটার জন্যে যন্ত্রণায় উর্বির চোখ থেকে পানি বের হয়ে যায়। রাউনাপ কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থেকে শার্টের হাতা ফোল্ড করে নেয়। উর্বি তার দিকে তাকিয়ে তার পদক্ষেপ বোঝার চেষ্টা করছে। রাউনাপ কোনো সংকোচ ছাড়াই অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে উর্বিকে কোলে তুলে নেয়। শর্মি পাপার দিকে হাঁ করে এক পলক তাকিয়ে সাথে সাথে নিজের চোখ চেপে ধরে। সায়মিও অন্যদিকে মুখ ঘুরিয়ে মিটিমিটি হাসছে। শুধুমাত্র নাবিল কপাল বিব্রত। রাউনাপ তার দিকে তাকায় না, খুবই স্বাভাবিক ভঙ্গিতে সিঁড়ি ভাঙতে থাকে। সায়মি এবার মাথা ঘুরিয়ে তার পাপাকে দেখে। শর্মি চোখ চেপে ধরলেও হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে এতক্ষণ ঠিকই দেখেছে পাপা আর আন্টিকে। সে ধীরে ধীরে মুখ থেকে হাত নামিয়ে নেয়। সায়মি এসে আবারও শর্মির চোখ চেপে ধরে। নাবিল কপাল কুঁচকে ছিল এতক্ষণ, কিন্তু ধীরে ধীরে তার কপালের ভাঁজের রেখা বিলীন হয়। কোনো এক অজানা কারণে তারও একটু একটু হাসি পাচ্ছে। একটু পর পর উর্বি মৃদু আর্তনাদ করে উঠছে। রাউনাপ তার পা থেকে কাচের টুকরোটা বের করে তার দিকে বিরক্ত ভঙ্গিতে তাকায়। তারপর পা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। রাউনাপ বলতে থাকে, আনবিলিভেবল, তুমি নাকি ওয়ামেন অফ 30? তোমার থেকে শর্মিও বেশ স্মার্ট। উর্বি চুপ করে থাকে। রাউনাপ বলে, ব্যথা করছে খুব? উর্বি মাথা নাড়ায়, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাউনাপ বলে, পেইন কিলার দিয়ে দেবো। পা থেকে হাত সরান। রাউনাপ অবাক হয়ে উর্বির দিকে তাকায়। তারপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে উর্বির গা থেকে হাত সরিয়ে বিছানায় তার পাশে বসে। একটা গভীর নিঃশ্বাস ফেলে উর্বির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিতেই উর্বি বলে ওঠে, আবার কি? তোমার কপালে ড্রেসিং করতে হবে। পরপর 3 বার কপালে আঘাত পেলে একেবারে কপালটাকে ফাটিয়ে কেন বসে থাকো না? উর্বি বিড়বিড় করে বলে, এটা তো এমনিই ফাটা। রাউনাপ উর্বির কথায় পাল্টা না দিয়ে মেডিসিনের চোবানো তুলো উর্বির কপালে চেপে ধরতেই উর্বি চোখ মুখ খিচিয়ে গগনবিদারী চিৎকার দিয়ে রাউনাফের বাম হাতে খামচে ধরে। রাউনাপ চমকে উঠে নিজের হাতের দিকে তাকায়। উর্বির আর্তনাদ থেমে গেলেই রাউনাপ এক টানে নিজের হাত সরিয়ে নিয়ে উল্টে পাল্টে নিজের হাতটাকে দেখে। নখের দাগ বসে লাল হয়ে গিয়েছে পুরো। উর্বি ধীরে ধীরে চোখ মেলে নিজের কীর্তি উপলব্ধি করতে পেরে লজ্জায় মিইয়ে যায়। রাউনাপ তার দিকে তাকিয়ে আছে।
উর্বি দ্বিধা কাটিয়ে রাউনাফের হাত আগলে নিয়ে অপরাধী গলায় বলে, সরি। রাউনাফ উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতটা সরিয়ে নেয়। উর্বি মৃদু স্বরে আবারও বলে, সরি। রাউনাপ উঠে মেডিসিন বক্স থেকে একটা পেইন কিলার আর একটা গ্লাস পানি এনে উর্বিকে দেয়। উর্বি চুপচাপ ঔষধটা খেয়ে নেয়। তারপর খালি গ্লাসটা রাউনাফের হাতে দেয়। রাউনাপ গ্লাসটা যথাস্থানে রাখে, ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বির মুখে লালচে আভা। রাউনাপ অবাক হয়ে বলে, হ্যালো, এভাবে ব্লাশ করছো কেন? উর্বি মাথা নিচু করে ফেলে, তারপর গলার স্বর স্বাভাবিক রেখে বলে, আপনি তখন ওভাবে কোলে তুলে নিলেন কেন? ওরা কি ভাবলো? রাউনাপ খানিকটা অবাক হয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি এক পলক রাউনাফের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নেয়। রাউনাপ এসে উর্বির সামনে দাঁড়িয়ে বলে, ওরা কি ভাবলো মানে? তুমি ইনজিওর্ড, আর কিভাবে আনতাম? উর্বি প্রচন্ড অস্বস্তিতে পড়ে যায়। কেন যে সেই টপিকটা ওঠালো? লোকটাকেও অস্বস্তিতে ফেলে দিল। লোকটা তো স্বাভাবিক দায়িত্ব পালন করেছে। উর্বির জায়গায় রুমা বা শর্মী সায়মি হলেও এমনভাবেই আনতো? এটা তো অস্বস্তিকর কিছু না। সে খামোখাই জিনিসটাকে পাকা করে দেখছে। হতে পারে রাউনাপ করিম খানের 3 ছানা কিছুই মনে করেনি। রাউনাপ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফজরের আজান দিয়ে দিয়েছে। আজ রাউনাপ মসজিদে যায়নি, ঘরেই সালাত আদায় করে নেয়। উর্বি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষটার দিকে। তার গাল দুটো তখনও লালচে হয়েছিল। রাউনাফের ভাষায় ব্লাশ করছিল। দায়িত্ব বলে পুরুষের টুকটাক কেয়ারগুলো পেলে একজন নারীর মনে সহস্র প্রজাপতি উঠতে শুরু করে দেয়। সেই প্রজাপতি ওড়ার দৃশ্য যদি সেই পুরুষটি দেখতে পেত, তবে ভীষণ লজ্জায় পড়ে যেত সেই নারী। ভাগ্যিস এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। বেঁচে গিয়েছে উর্বি এই বয়সে এমন লজ্জার হাত থেকে। কিছুক্ষণ প্রজাপতিগুলো ওড়াউড়ি করে ক্লান্ত হয়ে গিয়েছে, এখন বিশ্রাম নিচ্ছে। উর্বি রাউনাফের থেকে চোখ সরিয়ে নেয়। মোনাজাত ধরে এতক্ষণ সময় নিয়ে কি চাইছে লোকটা সৃষ্টিকর্তার কাছে? নিশ্চয়ই বাচ্চাদের জন্যে, মায়ের জন্যে, সীমানার জন্যে, আর উর্বির জন্যে। উর্বি কি তার মোনাজাতের স্থান পেয়েছে? দায়িত্ব বলে আগলে নিয়েছে। মোনাজাত অবধি পৌঁছতে পেরেছে কি? উর্বি কিছু ভাবতে চায় না। সম্পর্কের সমীকরণ মেলাতে সে দক্ষ নয়। সে শুধু জানে এই লোকটা তার স্বামী, আর অদৃশ্য কিছু তাকে বাধ্য করেছে লোকটার উপর মানসিকভাবে নির্ভরশীল হতে। চোখ জুড়িয়ে আবারও রাউনাফকে দেখে উর্বি। লোকটাকে প্রথম দেখায় খুবই সাধারণ চেহারার একজন ছাপোষা পুরুষ মনে হয়েছে, কিন্তু ধীরে ধীরে লোকটাকে উর্বির চোখে সুদর্শন ঠেকছে। সব থেকে সুন্দর কপালের ঠিক মাঝখানে কালচে দাগটা। সিজদা দিতে দিতে দাগটা পড়েছে, কিন্তু রাউনাফের ঘন কালো চুলের রহস্য উর্বির জানা হলো না আজও। জিজ্ঞেস করে দেখবে সে হেয়ার কালার করে কিনা। না না, এটা তো অভদ্রতা। রাউনাফ সালাত আদায় করে উঠে জায়নামাজে তুলে রাখে। উর্বি চোখ সরিয়ে নেয়। রাউনাফ এসে তার পাশে বসে। উর্বির দিকে তাকিয়ে বলে, হাঁটা চলা করার প্রয়োজন নেই, আর হাঁটতে পারবেও না। ক্র্যাচ নামিয়ে দিচ্ছি, প্রয়োজনে সেটা ব্যবহার করবে। উর্বি বাধ্য মেয়েদের মতো মাথা ঝাঁকায়। রাউনাফের মুখে তার যত্ন নিয়ে কথা শুনে মনে আবারও প্রজাপতি উঠতে শুরু করে দেয়। উর্বির খানিকটা অস্বস্তি বোধ হয় নিজেকে দেখে। এই বয়সে টিনেজ মেয়েদের মতো বুক ধুকপুক করা, এটা একটু বেশি বেশি লাগছে উর্বির কাছে। রাউনাফ বলে, ঘুম পেলে ঘুমাও। উর্বি বসে থাকে। রাউনাফ একবার তার পায়ের দিকে তাকিয়ে বলে, শুতে চাও? আমি হেল্প করব। উর্বি কথা না বলে মাথা ঝাঁকায়। প্রজাপতি উঠছে তো উঠছেই। রাউনাফ উঠে তাকে ধরে। রাউনাফের হাতের সাবধানী স্পর্শে উর্বি রাউনাফের দিকে তাকায়। রাউনাফ তাকে দেখছে না। এটা উর্বির কাছে স্বস্তির ব্যাপার। রাউনাফ তাকে দেখলে সে তাকাতো কিভাবে? বিছানায় শুইয়ে দিতে গেলে উর্বি অস্ফুট স্বরে বলে ওঠে, ঘুমোতে ইচ্ছে করছে না, আমি বসে থাকবো। ও ওকে। কথাটি বলে রাউনাফ উর্বিকে বিছানায় হেলান দিয়ে ঠিকঠাক ভাবে বসিয়ে দেয়। মৃদু স্বরে বলে, আই থিঙ্ক তোমাকে 12 মাস আমার হসপিটালে রাখাটাই বেটার হবে মৃদুলা উর্বি। ওখানে নার্স রয়েছে, এখানে নার্সদের কাজটা আমাকে করতে হয় অলওয়েজ।
উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে মাথা নিচু করে। মনের প্রজাপতিগুলো উঠছে, আরো উঁচুতে উঠছে। রাউনাপ উঠে দাঁড়িয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে থাকে। উর্বি জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? কফি, যেটা আমার না হলে চলে না। কথাটা বলতে বলতে রাউনাপ নিজের হাত উল্টে পাল্টে দেখে, নখের দাগগুলো কালচে হয়ে উঠেছে। সে গম্ভীর কণ্ঠে উর্বিকে বলতে থাকে, বাই দ্য ওয়ে, তুমি তো বোধ হয় ঘুমাবে না, তোমাকে একটা কাজ দিয়ে যাই। কি কাজ? উর্বি উৎসাহী হয়ে প্রশ্ন করে। রাউনাপ ড্রেসিং টেবিলের সামনে রাখা একটা বক্সের মধ্য থেকে একটা নেইল কাটার বের করে উর্বির দিকে এগিয়ে দেয়। উর্বি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রাউনাপ নিচু স্বরে বলে, হাতের নখগুলো কেটে ফেলো। উর্বি অবাক হয়ে রাউনাফের দিকে তাকিয়ে আছে। রাউনাফ খুবই স্বাভাবিক ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়, দরজা চাপিয়ে। উড়তে থাকা প্রজাপতিগুলো ডানা ভেঙে ধপ করে নিচে পড়ে যায়। উর্বি বিড়বিড় করে বলে ওঠে, কি আজব লোক রে বাবা। বাড়িতে প্রবেশ করেই রওশন আর চক্ষু চড়ক গাছ। চেঁচিয়ে বলে ওঠে, একই হাল। রাউনাপ সিঁড়ির কাছে দাঁড়িয়ে লোকজনকে দিক নির্দেশনা দিচ্ছিল। আসবাবপত্র যা ভাঙচুর হয়েছে সব সরিয়ে নিয়ে গোছগাছ করা হচ্ছে। মায়ের দিকে রাউনাপ এক পলক তাকায়, কিন্তু কোনো জবাব দেয় না। রওশনারা আবারও বলে, আরে এসব কি হয়েছিল রাউনাপ? চোর এসেছিল মা। রাউনাপ ঠান্ডা গলায় জবাব দেয়। রওশনারা হতভম্ব হয়ে যায়। চোর এসেছিল? হ্যাঁ, গতকাল রাতে। এসব কি করেছে? চোর ভাঙচুর করেছে? না, চোর এসেছিল চুরি করতে। ভাঙচুর করেছে তোমার পুত্রবধূ আর তোমার নাতি নাতনি। কেন? হতভম্ব ভাব কাটছে না রওশনারার। রওশনারা বলে, কেন আবার? চোর ধরতে গিয়ে। রওশনারা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। রাউনাপ বলে, কোথায় যাচ্ছ মা? আমার ঘরে। এত উতলা হবার কিছু নেই, চোর কিছু নেয়নি, তোমার স্বর্ণলঙ্কার। মায়ের সাথে হালকা মজাটা করে রাউনাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে। কিন্তু এখন ভাবার বিষয়, মা কি রিয়াক্ট করবে। রওশনারা চেঁচায় না। রাউনাফের দিকে কটমট দৃষ্টি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুই তো ইদানিং ভালোই মশকরা করছিস আমার সাথে। রাউনাপ চুপ। রওশনারা বলে, বৌমা কোথায়? ঘরে। ঘরে কি করছে? গিয়েই দেখো। উর্বিকে দেখে রওশনারা দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে ওঠে। রাউনাপ মায়ের চিৎকার শুনে দোতলায় চলে যায়। উর্বি শাশুড়িকে আশ্বস্ত করে বলে, মা শান্ত হন, আপনার এভাবে চেঁচানো বারণ। রওশনারা উর্বির দিকে এগিয়ে যায়। একবার কপালের ব্যান্ডেজ, একবার পায়ের ব্যান্ডেজের দিকে তাকায়। রাউনাপ ঘরে ঢোকে। রাউনাপ করিমের 3 ছানাও ঘরে ঢুকে দাদির চিৎকার শুনে। মাকে থামাতে রাউনাপ বলে, কাঁচ ঢুকেছে পায়ে, 3-4 দিনে সেরে যাবে। রওশনারা বিছানায় বসে পড়ে। হতভম্ব হয়ে বলে, আরে এই মেয়ের এত ফড়া কেন? সব সময় সবকিছু এর সাথে ঘটে কেন? কি করছিলে মেয়ে? চোরের সাথে কাবাডি খেলছিলে? উর্বি মাথা নাড়ায়। শর্মি ফিক করে হেসে ফেলে। রওশনারা বলতে থাকে, রাউনাপ তোর জাহানারা খালাকে ফোন দে। কেন মা? ওদের বাড়ির ওখানে একজন হুজুর আছে, উনি পানি পড়ে দেয়। বৌমার জন্য আনবো আমি। ওনার দেওয়া পানি পড়া খেলে ফাড়া কেটে যাবে। রাউনাপ বিরক্ত ভঙ্গিতে বলে, ডিসগাস্টিং মা। শর্মি, সায়মি, নাবিল 3 জনই ফিক করে হেসে দেয়। রওশনারা নাতি নাতনির দিকে চোখ গরম করে তাকাতেই সবাই চুপ হয়ে যায়। রওশনারা বলতে থাকে, তোর ফোন দিতে হবে না, আমি নিজেই ফোন দেব। কথাটি বলে রওশনারা চলে যায়। রাউনাপ উর্বির দিকে তাকিয়ে বলে, এসব ঝাড়ফুঁক একেবারেই অ্যালাউ করবে না। মা জোর করলেও না, বুঝেছো? উর্বি হাসি চাপিয়ে রেখে মাথা নাড়ায়। সে বুঝেছে রাউনাপ এবার তার 3 ছানার দিকে তাকায়। তারপর এক পলক উর্বির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, এমন সিচুয়েশনে সবসময় মাথা ঠান্ডা রেখে আমাকে ফোন দেওয়ার চেষ্টা করবে। হটকারি হয়ে দৌড়াদৌড়ি লম্ফঝম্প করবে না। উর্বি
অবাক হয়ে রাউনাফের দিকে মুখ তুলে তাকায়, হুট করে বলে ওঠে, মাথা ঠান্ডা রেখে আপনাকে ফোন দিব কিভাবে? আমরা কি চোরকে বলবো, চোর ভাই? আমরা একটু এবারের কর্তা রহনফ করিম খানকে ফোন দিব। আপনি 5 মিনিট দাঁড়ান, আর সে বলবে যে আইসাফা আপনি ফোন দেন, আমি এইখানে খাড়াইয়া আছি, একটু নড়বো না। কথাগুলো অত্যন্ত নাটকীয়ভাবে বলে ওঠে উর্বি। পুনরায় রাউনাপ করিমের ছানারা হেসে ওঠে। শর্মী আর সায়মীর সাথে পাল্লা দিয়ে হাসছে নাবিল। রাউনাপ থতমত খেয়ে গলা খাকারি দিয়ে বলে, আচ্ছা আমি একটু আসছি। রাউনাপ ঘর থেকে বেরিয়ে যায়, তার 3 ছানার হাসি থামিয়ে দেয়। উর্বি নাবিলের দিকে তাকায়। উর্বির চোখে চোখ পড়তেই নাবিল পুনরায় চোখ মুখ কঠিন করে ফেলার বৃথা চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। অতঃপর সে মুখ লুকাতে চলে যায়। খানিক বাদেই চলে যায় শর্মী আর সায়মী। উর্বি এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। সে আন মনে হাসতে থাকে। একটা অন্যরকম আনন্দময় সুখানুভূতিতে আলোড়িত হয় তার চিত্তমহল। মানুষগুলো অদ্ভুত, পুরো অদ্ভুত, কিন্তু মানুষগুলোর কি ভয়ঙ্কর চমৎকার। উর্বি সকাল থেকে রাত কাটে এই মানুষগুলোর সান্নিধ্যে। যে মানুষগুলোর উর্বির জীবনে আসার কথা ছিল না, উর্বি ভাবতে থাকে কি বিচিত্র জীবনের গোলক ধাঁধা। কিছু মানুষ জীবনের ভুল হয়ে আসে, আর কিছু মানুষ ভুল করে এসে ভুল হয়ে থেকে যায়। এরা কি ভুল হতে পেরেছে উর্বির জীবনে? বিছানায় খালি গায়ে উপর হয়ে শুয়েছিল উচ্ছ্বাস। পিঠে থাকা বিরাট ক্ষতের দাগ দৃশ্যমান। ভার্সিটি লাইফের শুরুতে একদিন মারামারি করতে গিয়ে পেছন থেকে ছুরি দিয়ে কোপ বসিয়ে দিয়েছিল আততায়ী। তখন থেকে দাগটা নিয়ে ঘুরছে সে। সময়ের সাথে সাথে দাগ সাধারণত বিলীন হয়ে যায়, কিন্তু উচ্ছ্বাসের হয়েছে উল্টো। দাগটা দেখলে মনে হয় কেন শিল্পী আর্ট করেছে, একটা নকশার মতো দেখতে। হাতের অ্যালবামটা উল্টে পাল্টে দেখছে উচ্ছ্বাস। পুরো অ্যালবাম জুড়ে উর্বি আর উচ্ছ্বাসের ছবি। ছবিতে 23 বছরের উর্বি আর বর্তমানের উর্বির মধ্যে কোনো পার্থক্য উচ্ছ্বাস দেখে না। আগেও যেমন বাচ্চা বাচ্চা লাগতো, এখনো লাগে। কিছু ডিটেলস পড়তে শুরু করেছে শুধু, আর একটু মোটা হয়েছে, তবে সেটুকুতে সৌন্দর্যে ভাটা পড়েনি মোটেও, বরং বেড়েছে। আর একটা পরিবর্তন হয়েছে, চুল কেটেছে। কত লম্বা লম্বা চুল কেটে ফেলেছে। উচ্ছ্বাসের পছন্দের ছিল উর্বির চুল, কেটে ফেলেছে বেয়াদবটা। কল হিস্ট্রিতে উচ্ছ্বাসের সাথে উর্বির 13 মিনিট 33 সেকেন্ডের রেকর্ড পড়ে আছে। সেদিন নেশা করে ফোন দিয়েছিল উর্বিকে। কিছু কিছু মনে আসছে, পুরোটা নয়। নিশ্চয়ই খুব গালাগালি করেছিল উর্বিকে। ভাই, সজীব দরজার বাইরে এসে দাঁড়ায়। উচ্ছ্বাস উঠে বসে, কালো রঙের শার্টটা গায়ে চাপিয়ে নেয়। সজীব হাতের ফোনটা এগিয়ে দিয়ে বলে ওঠে, কাকা। অভিনন্দন বলে দে। কথাটি বলে উচ্ছ্বাস সিগারেট ধরায়। সজীব তবুও দাঁড়িয়ে থাকে, ফোন হাতে নিয়ে। উচ্ছ্বাস বিরক্ত ভঙ্গিতে ফোনটা নিয়ে কানে ধরে। ওপাশ থেকে সাখাওয়াত চৌধুরী কিছু বলার আগেই উচ্ছ্বাস বলে ওঠে, অভিনন্দন মিনিস্টার সাহেব, জয়ের জন্য আপনাকে অভিনন্দন। এই মার্ডারার উৎসকে কেন মনে পড়ল? কাউকে খুন করতে চান? দেখুন, আমি দরাদরি করতে পছন্দ করি না, আগেই বলে দিলাম। একটা খুন 3 লাখ, 2টা খুন 5 লাখ। কথাগুলো শুনে উচ্ছ্বাস হেসে ওঠে। সাখাওয়াত চৌধুরী চুপ করে থাকে। হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেলে উচ্ছ্বাস বলে ওঠে, কেন ফোন দিয়েছ? বাড়ি চলে এসো, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। সাখাওয়াত কথাটি বলে ফোন কেটে দেয়। উচ্ছ্বাস বসে বসে সিগারেট পোড়াতে থাকে। সজীব উচ্ছ্বাসের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস বলে, কিছু বলবি? ভাই এখন বাদ দেন না, অনুরোধ করছি। সেদিন ধরা পড়লে কি হতো ভাবতে পারেন? উচ্ছ্বাস চুপ করে থাকে। সজীব এক প্রকার চেঁচিয়ে বলে, ভাই কি পেয়েছেন ওই মেয়ের মধ্যে? এখন তো বুড়ো হয়ে গেছে প্রায়। হাত বাড়ালেই কত সুন্দর সুন্দর মেয়ে পেতে পারেন আপনি। ফ্রান্স চলে যান ভাই। জ্ঞান দাও হয়ে গেলে এখন থেকে যা। সজীব বলতে থাকে, আপনাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব ভাই, তার সাথে দেখা করেন, সময় কাটান। উর্বির কথা মাথাতেই আসবে না আর। উচ্ছ্বাস হাসে, বলে, হোটেলে যেতে বলছিস? চেষ্টা করছিলাম, হয়নি। ওইসব ন্যাস্টিক মেয়ে দেখলে মাথায় রক্ত উঠে যায় আমার। ছোঁয়া তো দূরের কথা, ওরা কেউ আমার উর্বির মতো নয়। সজীব চুপ করে থাকে। উচ্ছ্বাস বলতে থাকে, বাবা গাড়ি পাঠিয়ে দিচ্ছে, কয়দিন বেরিয়ে আসি, কি বলিস?
উর্বিকে বিয়ে করে আমি এমনিতেও ওই বাড়িতে যাব না, আলাদা বাড়িতে উঠব। তার আগে কিছুদিন ঘুরে আসি। সজীব দাঁড়িয়ে থাকে। উচ্ছ্বাস হাত বাড়িয়ে ফোনটা নেয়। 2 দিন ধরে লাগাতার সুইচ অফ বলছে নাম্বারটা। খুব সম্ভবত আবারও নাম্বার পাল্টেছে বোকা মেয়েটা। পায়ের ব্যথাটা পুরোপুরি না সারলেও হাঁটা চলা করতে বেগ পেতে হয় না এখন। ধীরে ধীরে প্রয়োজনীয় কাজগুলো করতে পারে উর্বি। রাউনাফের এটা সেটা এগিয়ে দেওয়া, জামা কাপড় গুছিয়ে রাখা, সবকিছু এলোমেলো না থাকলেও উর্বি এলোমেলো করে আবারও গুছিয়ে রাখে। উর্বির ভালো লাগে, তবে কাজটি করে উর্বি খুবই সাবধানে রাউনাফের চোখে পড়লে নির্ঘাত উর্বিকে আবারও আখতারুজ্জামানের কাছে পাঠাবে চিকিৎসার জন্য। কিন্তু লোকটা কি করে বুঝবে এসব করতে উর্বির নিজেকে কতটা পরিপূর্ণ লাগে? পুরুষের তো এসব অনুভূতি বোঝার কথা নয়। তার উপর রোম্যান্টিসিজম আর রাউনাপ বিপরীতমুখী। যার কাছে রোম্যান্টিকতা মানে চেপে ধরে বউকে কমলার জুস খাওয়ানো, বউকে নখ কাটতে বলা, বউকে উঠতে বসতে স্বাস্থ্য বিষয়ক জ্ঞান দেওয়া, উর্বি মাঝে মাঝে ভাবে সীমালয়কে সহ্য করতো কিভাবে। বাইরে রওশনারা চেঁচামেচি শোনা যাচ্ছে। রওশনারা চেঁচিয়ে শামিউলের উপর। ঘটনার সূত্রপাত হয়েছে সকালে। শামিউলেরা সিলেট থেকে ফিরেছে। রওশনারা উর্বি, মোহনা আর অন্তরার জন্যে হুজুরের থেকে ঝাড়ফুঁক দেওয়া পানি এসেছে। এটা খেলে কোনো বালা মুসিবত আসবে না নাকি? রওশনারাকে খুশি রাখতে উর্বি বুদ্ধিমতো মেয়েদের মতো পানির বোতলটা নিয়েছে। খাবে না এসব, তবুও শাশুড়িকে শান্ত রাখতে করেছে। মোহনার জন্যেও পার্সেল করে চট্টগ্রাম পাঠিয়ে দিয়েছে। কিন্তু উল্টো ঘটেছে অন্তরার ক্ষেত্রে। শামিউল তার বউকে এসব খেতে দেবে না, তাই মায়ের সাথে তর্কাতর্কি করছে। এই মা ছেলেতে দ্বন্দ্ব লেগেই থাকে। বাকিরা সবাই দর্শক হয়ে দেখে। বাইরে রাউনাফের গাড়ির হর্ন বেজে ওঠে। আজ ডাক্তার একটু তাড়াতাড়ি ফিরেছেন। উর্বি খুশি হতে গিয়েও হয় না। তার খুশি হয়ে কি লাভ? ডাক্তার সাহেব থোড়াই তার সাথে রোমান্টিক কিছু মুহূর্ত কাটাবে। সে শুধু কপাল কুঁচকে কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থাকে, পর্যবেক্ষণ করে বলবে, ঘুম কম হচ্ছে? এসো তোমার প্রেশার চেক করি। তুমি পানি কম খাও মনে হচ্ছে। এক কাজ করবে, তুমি আর শর্মি রোজ পানি খাওয়ার একটা সময়সূচি করে ফেলবে। ওভাবে হাঁটছো কেন? এসব কি বাজে খাবার খাচ্ছ? আমাকে বলনি কেন? এই ওষুধটা খাও, ওই ওষুধটা খেও না। অসহ্য অসহ্য অসহ্য। নিরামিষ সবার লিমিট ক্রস করে ফেলেছে এই ভদ্রলোক। ঘাড় ঘুরিয়ে উর্বি সীমালার ছবি দেখে বিড়বিড় করে বলে, সব রোম্যান্টিকতা আপনাকে দিয়ে দিয়েছে। আমার জন্য শুধু আছে মৃদুলা উর্বি। বেশি করে পানি খাও। এভাবে শুয়েছো কেন? এতে ব্যাক পেইন হয়। রোজ 1 গ্লাস আনারের জুস খাও। খালি পেটে লেবু পানি খাও। সর্দি হয়েছে? কথাগুলো বিড়বিড় করতে করতে উর্বি হেসে ফেলে। নিজেকে নিজে বলে, খুব বাড়াবাড়ি করছো তুমি উর্বি। কিশোরী মেয়েদের মতো ছটপটানি তোমার বয়সের সাথে যাচ্ছে না এসব। তোমাকে এবার সাইকিয়াট্রিস্ট নয়, ডিরেক্ট পাবনা মেন্টাল হসপিটালে শিফট করতে হবে। ক্লান্ত ভঙ্গিতে রাউনাপ ঘরে ঢোকে। উর্বি ঘুরে মানুষটাকে দেখে। রাউনাপ উর্বির দিকে এক পলক তাকিয়ে শুকনো হাসি হাসে। ব্যাস, সেই নির্মল হাসি দেখে উর্বির সব বিরক্তি কেটে যায় আনরোম্যান্টিক রাউনাপের প্রতি। মুগ্ধতায় ভরে যায় তার দু চোখ। আবারও উড়তে শুরু করে সহস্র প্রজাপতি। রাউনাপ হাত থেকে অ্যাপ্রন আর স্টেথোস্কোপ উর্বির হাতে দিতে দিতে বলে, দেখে মনে হচ্ছে পানি খাচ্ছ না, ডিহাইড্রেটেড লাগছে, খুব গরম পড়েছে, বেশি বেশি পানি খাবে। উর্বি পুনরায় বিরক্ত হয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে। উড়তে থাকা সহস্র প্রজাপতি আবারও ডানা ভেঙে ধপ করে নিচে পড়ে যায়। বিরস মুখে আলমারির কাছে যায় সে। রাউনাপ ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুম থেকে বের হয়ে হতভম্ব হয়ে রাউনাপ তাকিয়ে থাকে উর্বির দিকে। উর্বির এক হাতে জগ আর এক হাতে গ্লাস। সে শুধু জগ দিয়ে গ্লাসে পানি ঢালছে আর খাচ্ছে। রাউনাপের প্রতি এগিয়ে এসে হাত থেকে তোয়ালে রেখে বলে, কি করছো? এত পানি খাচ্ছ কেন? আপনিই তো বললেন খেতে। তাই বলে এভাবে একেবারে কিছুক্ষণ পর পর খাবে? কিছুক্ষণ পর পর পারবো না। এই যে পুরো 1 সপ্তাহের পানি আজ খেয়ে নিলাম। আগামী 1 সপ্তাহে আপনি ভুলেও জিজ্ঞেস করবেন না আমি পানি খেয়েছি কিনা, তাহলে খুব খারাপ হয়ে যাবে শর্মির বাবা। কথাগুলো হুমকির মতো করে বলে ওঠে উর্বি। রাউনাপ চোখ বড় বড় করে উর্বির দিকে তাকিয়ে থাকে। তারপর নরম গলায় বলে, আর ইউ ওকে? নো আই এম নট। প্লিজ স্টপ ট্রিকিং মি লাইক আ কিড।
হাঁপাতে হাঁপাতে বলতে থাকে উর্বি। রাউনাপ হতভম্ব হয়ে দেখতে থাকে উর্বিকে। চাপা স্বভাবের মৃদুলা উর্বির এই রূপের সাথে রাউনাফের এইমাত্র পরিচয় হলো। তোমাকে বড্ড খাটাই আমি। শামিউলের দিকে তাকিয়ে অন্তরা বলে ওঠে। শামিউল মাথা নিচু করে বউকে ফ্রুট মাসাজ দিচ্ছিল। মাথা তুলে অন্তরার দিকে তাকিয়ে হাসে, দুষ্টুমির সুরে বলে, তা বই কি। অন্তরা চুপ করে থাকে। শামিউল বলতে থাকে, তোমার এই অবস্থা হবে জানলে আমি কখনো বাচ্চা চাইতাম না তোমার কাছে। এভাবে কেন বলছো? ওর জন্য হলেও তো মা আমাকে কাছে টেনেছে। এসব শারীরিক যন্ত্রণা সেই আনন্দের কাছে কিছুই না। শামিউল হাসে। অন্তরা মন খারাপের মতো করে বলে, আই উইশ এই আনন্দ যেন আমার লাইফ থেকে ফুরিয়ে না যায়। রাউনাপ ল্যাপটপ নিয়ে বসে আছে। লন্ডনে দ্য আওয়ার্স হসপিটালের একজন প্রফেসরের সাথে তাদের মান্থলি কনফারেন্স মিটিং চলছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। রাউনাপ ল্যাপটপের সামনে বসে থাকলেও তার দৃষ্টি উর্বির দিকে। কিছুক্ষণ পরপর উঠে ওয়াশরুমে যাচ্ছে। খামখেয়ালি পনা করে 3 চক পানি খাওয়ার পরিণাম। এমন ল্যাচি গোবরে অবস্থা দেখে রাউনাপ আনমনে হেসে ফেলে। বয়স বাড়ছে, কিন্তু আচরণ এখনো কিছুটা শিশু সুলভ। কেউ বলেছিল চাপা স্বভাবের মৃদুলা ভাবি নামের 30-এর ভদ্রমহিলার আড়ালে এমন কেউ লুকিয়ে আছে। সীমালাও ছিল কিছুটা এরকম, দায়িত্বশীল তবে অগোছালো। হঠাৎ সীমালার কথা মনে পড়তেই রাউনাফের চোখ মুখে ছেয়ে যায় গ্লানি। এভাবে একজনের সাথে আর একজনকে মিলিয়ে দেখা মোটেও সমীচীন নয়, ভুল এটা। রাউনাফ চোখ সরিয়ে নেয়। ওপাশ থেকে ডক্টর স্টিফেন বলে ওঠে, আর ইউ লিসেনিং মিস্টার ডক্টর আর কে? স্টিফেনের ডাকে রাউনাফের ঘোর কাটে। কনফারেন্স মিটিং শেষ করে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। উর্বি আরও একবার ওয়াশরুমে ঢোকে। কিছুক্ষণ পর বেরিয়ে এলে রাউনাপ মুখ ঘুরিয়ে নিশ্চুপ হাসতে থাকে। উর্বি কপাল কুঁচকে রেখেছে, বিরক্ত লাগছে তার। রাউনাপ মজার ছলে 1 গ্লাস পানি ঢেলে উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, ওয়াশরুমে যেতে যেতে হাঁপিয়ে উঠছো, তোমার পানি খাওয়া দরকার। উর্বি রাগি রাগি মুখ করে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ হাসছে, স্নিগ্ধ নির্মল হাসি। নাবিল, শর্মি আর সায়মীর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। আসবো আমি? শর্মি পড়ার টেবিলে, সায়মী শুয়েছিল, সে উঠে বসে। আই। নাবিল ঘরে ঢোকে, তার হাতে একটি প্যাকেট। সায়মী বলে, কি তোর হাতে ওটা? একটা হকি ম্যাচ জিতে আসলাম, ভাবলাম তোদের ট্রিট দেই। শর্মি লাফিয়ে ওঠে, দ্রুত এসে নাবিলের হাত থেকে প্যাকেটটা নিয়ে বলে, কি এনেছো ভাইয়া? ওয়েস ক্যাফে থেকে বারবিকিউ চিকেন ফ্রাই আর বার্গার। শর্মির চোখে খুশিতে চকচক করে ওঠে। সায়মী বলে, ঠিক আছে, তবে এখানে 4টে প্যাক কেন? দাদু তো খায় না, পাপা তো বাড়িতে নেই, ছোট চাচু আর অন্তরা চাচি নেই, আমিনুল খালা মনে নেই। নাবিল ফোন হাতে নিয়ে গা ছাড়া ভঙ্গিতে বলে, কেন, তোদের ছোট মা আছে না? সেও তো দাবি করে সেই পরিবারের লোক, দিয়ে দিস একটা প্যাকেট। কথাটি বলে নাবিল মোবাইলে মনোযোগ দেয়। সায়মী আর শর্মি একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নাবিল ওদের দিকে তাকায়, ধমকে বলে, অত হাসতে হবে না, কিছু খেতে দেওয়ার মা ডাকা মা ভাবা এক না। যা গিয়ে দিয়ে আয়, ডেকে এখানে আনিস না আবার। আসলে বকবক করে জ্ঞান দিতে দিতে আমার মাথা ব্যথা করে দেবে। পাপার সাথে থাকতে থাকতে পাপার মতো হয়ে গিয়েছে। সায়মী আর শর্মি হাসতেই থাকে। সায়মী শর্মিকে একটা প্যাকেট দিয়ে বলে, যা গিয়ে দিয়ে আই। শর্মি প্যাকেটটা নিয়ে চলে যায়। 5 মিনিট পর আবার ফিরে আসে। নাবিল বলে, কি, আমার কথা শুনে নেনি? শর্মি মাথা নাড়ায়, শুকনো গলায় বলে, দরজা দিয়ে উকি দিয়ে দেখি আন্টি শুয়ে শুয়ে কাঁদছে, আমি আর ডাকিনি। নাবিল সায়মী একে অপরের দিকে তাকায়। নাবিল অবাক হয়ে বিড়বিড় করে বলে, সমস্যা কি পাগল মহিলার? রওশনারা লিভিং রুমে বসে আছে। রাউনাবাজ বেশ রাত করে ফিরেছে। মাকে দেখে বলে, খেয়েছি, বৌমা খায়নি শুধু। কেন? জানি না, সন্ধ্যা থেকে ঘরে শুয়ে আছে। গিয়েছিলাম, বলল মাথা ব্যথা, চোখ ফুলে আছে, দেখে তো মনে হয় কেঁদেছে। রাউনাব তার মায়ের দিকে তাকায়। রওশনারা বলে, বৌমা তোর থেকে কষ্ট পাচ্ছে না তো? কি বলছো মা তুমি? আমি কেন কষ্ট দিব? এই যে
তুই দিনের 16 ঘন্টা বাইরে বাইরে থাকিস, বৌমার দিন কিভাবে কাটে জানতে চাস? রাউনব উঠে দাঁড়ায়, সে উর্বির কাছে যাবে। রওশনারা বলে, বড় খোকা, মা। বৌমাটা বড্ড ভালো মেয়ে, অবহেলা করিস না। জানি তুই শিমলাকে ভালোবাসিস, কিন্তু উর্বিও তোর স্ত্রী। রাউনাব দাঁড়িয়ে পড়ে। রাউনাব মায়ের কথার জবাব না দিয়ে চলে যায়। দরজা খুলে রাউনাব ভিতরে ঢোকে। উর্বি ঘর অন্ধকার করে শুয়ে আছে। রাউনাব বাতি চালিয়ে দেয়। উর্বি উঠে বসে, তার চোখে মুখে সংকোচ। সে তার মুখ হাসি হাসি করার চেষ্টা করে। রাউনাব ফ্রেশ হয়ে একটা সাদা রঙের পাঞ্জাবি পরে, তারপর এসে তার কাছে এসে বসে। উর্বি তাকিয়ে বলে, খেয়ে এসছেন তাই না? দাঁড়ান, বিছানা গুছিয়ে দিই। উর্বি উঠে দাঁড়ায়। রাউনাব উর্বির হাত টেনে ধরে বসিয়ে দেয়। সরাসরি উর্বির চোখে চোখ রেখে বলে, কি হয়েছে? কই কিছু না তো। মা বললো তুমি অসুস্থ। হ্যাঁ, ঠান্ডা লেগে মাথা ধরেছে। ঠান্ডা লেগে মাথা ধরেছে নাকি কেঁদে কেঁদে মাথা ধরিয়েছো? উর্বি রাউনাফের দিকে তাকায়। সে কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। রাউনাফ বলে, মা তোমার জন্য কত চিন্তা করছে তুমি জানো? মা ভাবছে আমি তোমাকে কষ্ট দিচ্ছি। উর্বি চুপ। রাউনাফ বলতে থাকে, বলো আমাকে কিসের জন্য কষ্ট পাচ্ছ? আনরোম্যান্টিক রাউনাফ খুবই দরদ নিয়ে জানতে চায়, কিন্তু বোকা উর্বি বলে না সত্যিটা। সে শুধু রাউনাফের দিকে তাকিয়ে বলে, কখনো যদি আমি বুঝে যাই আপনার আমার প্রতি বিতৃষ্ণা জন্মেছে, সেদিন আমি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলবো। আমি মরে যাব। এতটা অসম্মানিত আমি কখনোই হতে চাইবো না। রাউনাফ তাকিয়ে থাকে। উর্বি চুপচাপ। রাউনাফ কিছুক্ষণ পর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ওঠো। উর্বি নিজেকে সামলে নিয়ে বলে, কোথায় যাব? উজু করে এসো। উর্বি তাকিয়েই থাকে। রাউনাফ গম্ভীর হয়ে বলে, যাও বলছি। উর্বি চুপচাপ অজু করতে চলে যায়। রাউনাফ ঘরের মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে দেয়। উর্বি মাথায় ঘোমটা টেনে বেরিয়ে আসে। রাউনাফ বলে, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করি। উর্বি চুপচাপ মাথা নাড়ায়। তারপর দাঁড়িয়ে যায় স্বামীর কিছুটা পেছনে পিছিয়ে রাখা জায়নামাজে। আদায় করে নেয় নফল নামাজ। মোনাজাত শেষ করে রাউনাফ উর্বির দিকে ঘুরে বসে। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রাউনাফ বলে ওঠে, অস্থিরতা কমেছে কিছুটা? উর্বি মাথা নাড়ায়। রাউনাফ বলে, এবার বলো এমন অস্থিরতায় কেন ভুগছো? তোমার কেন মনে হচ্ছে আমার তোমার প্রতি বিতৃষ্ণা জন্মাবে? উর্বি চুপ করে থাকে। রাউনাফ বলতে থাকে, সরাসরি বলবে। আমার আচরণে মনে হচ্ছে আমি তোমায় অ্যাভয়েড করি, উদাসীন, কিংবা এখনো আমি দোটানায় রয়েছে এই সম্পর্কটা নিয়ে, এমনটা মনে হচ্ছে? উর্বি কোনো জবাব দেয় না। রাউনাফ আবারও বলে ওঠে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক কিরকম জানো মৃদুলা উর্বি? একটা দালানের মতো। একটা উঁচু দালান তৈরি করতে যেমন শুরুতেই এর ভেতরটা মজবুত করতে হয়, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কের বেলায়ও তাই। আর এই সম্পর্কের ভিত মজবুত করার মানে কি বোঝায় জানো? একে অপরের প্রতি নির্ভরতা তৈরি করা, বিশ্বাস জন্মানো, আস্থা জন্মানো। শরীরই ভালোবাসা সেখানে অনেক পরে আসে উর্বি। ওই শারীরিক বন্ধন ওই দালানে ঢালাইয়ের মতো কাজ করে। আমি অপেক্ষা করেছি আমাদের দুজনের ভিতটা তৈরি করার, মজবুত করে। তোমার প্রাপ্য অধিকার দাঁড়িয়ে তোমাকে আমি অসম্মান করতে চাই না মৃদুলা উর্বি, কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে অসম্মান করেই ফেলেছি। আই এম সরি। উর্বি উঠে দাঁড়ায়। জায়নামাজ গুছিয়ে রেখে রাউনাফের দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি, আমি কখনোই এমনটা ভাবিনি, কখনোই না। রাউনাফ তাকিয়ে আছে। উর্বি বলতে থাকে, আমি আপনার মতামতকে সম্মান করি। আমি তো বরং সম্মানিত হয়েছি এটা ভেবে কেউ আমার মনটাকে সময় দিয়েছে, আমার শরীরটাকে প্রাধান্য দেয়নি। কেউ আমার মনটাকে আটকে ফেলেছে আমার শরীরটা না আটকানোর। দুজনেই চুপচাপ। রাউনাফ উর্বির কিছুটা কাছে এগিয়ে আসে। উর্বি চোখ তুলে একবার রাউনাফের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। রাউনাফ বলে, অনেকটাই সময় নিয়েছি আমি মন আটকাতে, তাই না? হ্যাঁ, 6 মাস 3 দিন। আর আমি? উর্বি জানতে চায়। রাউনাফ ম্লান হাসে। হেসে বলে, 6 মাস 3 দিন। উর্বি চুপ। রাউনাফ ধীরে ধীরে বলে, বলো কি ভাবছো এখন? নির্ভরশীল হয়ে পড়েছি, ভেতরটা খুব মজবুত ঠেকছে। রাউনাফ হেসে উর্বিকে কাছে টানে। উর্বি চুপ। রাউনাফ বলতে থাকে, আর
জানতে পেরেছি আপনাকে। আমাকে? হুম। কি? আমি কি? উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে রাউনাফের চোখে চোখ রাখে। ওই দুটো চোখের সরল দৃষ্টি দেখে সে নির্দ্বিধায় বলতে থাকে, আমার নষ্ট জীবনের ভজন শুনে কান না পচিয়ে ফেলালো। সবকিছু আমাদের ছিল না, তবে আরেকটি বার সব আমাদের হোক। রাউনাফ হেসে বলে, পোয়েট্রি? উর্বি মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, প্রেম বন্দনা, একটা আর্জি। রাউনাপ হেসে উর্বিকে কোলে তুলে নেয়। উর্বি আপ্লুত হয় আবেগে, তাকিয়ে থাকে সরল চিত্তের মানুষটার দিকে। মনের প্রজাপতিগুলো নির্বিঘ্নে উড়ে বেড়াচ্ছে। আজ কেউ তাদের আশকারা দিচ্ছে, লাই দিচ্ছে তাদের। রং বেরঙের রঙিন স্বপ্ন চোখের সামনে ভাসছে। একটা সংসারের স্বপ্ন, ভালোবাসাময় সংসার। উর্বির ভীষণ প্রত্যাশিত, ভীষণ কাঙ্ক্ষিত। অতশত ভাবতে ভাবতেই মাথার নিচে বালিশ ঠেকে তার। বিছানার চাদর খামচে ধরে নিজের লজ্জামাখা মুখটা ঘুরিয়ে নেয়। এতক্ষণ যার চোখে সরাসরি চোখ রেখে কথা বলেছে, এখন পারছে না চোখ মেলাতে। আর এই অবাধ্য প্রজাপতিগুলো একটু বেশিই উঠছে, বেসামাল। রাউনাপ উর্বির মুখের দিকে তাকিয়ে থেকে উর্বির ডান হাত টেনে চুমু খায় হাতের পিঠে। উর্বি আষ্টে পৃষ্ঠে রাউনাপকে জড়িয়ে ধরে, মুখ লুকায় রাউনাফের বুকে। তার এই আবেগী মুহূর্তে সে লুকাতে চায় ওই মুখটা, ওই প্রশস্ত বিশ্বস্ত বুকে। রাউনাপ হাত বুলিয়ে দেয় উর্বির মাথায়। দৃষ্টি দিয়ে দৃষ্টি থেকে অনুমতি নেওয়া হয়, মন দিয়ে মন থেকে অনুমতি নেওয়া হয়। পবিত্র ভালোবাসাবাসিতে আবেশিত হওয়ার আগে রাউনাফের চোখে ভেসে ওঠে তরুণী সীমালার হাস্য উজ্জ্বল ছবিটা। খিলখিলিয়ে হাসি শুনতে পায় সে। মুহূর্তেই অস্বস্তিতে আত্মগ্লানিতে ছেয়ে যায় তার মুখ, থেমে যায় সে। উর্বির চোখ মেলে তার দিকে তাকায়। রাউনাপ উঠে বসে, অস্বস্তি পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। উর্বি উঠে বসে, রাউনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোকা উর্বি পড়ে ফেলে রাউনাপকে। পেছন থেকে আঁকড়ে ধরে নরম গলায় বলে, ঠকাচ্ছেন না আপনি নাবিলের মাকে, ঠকাননি আপনি। প্লিজ নিজেকে ছোট ভাববেন না, আমি ছোট হব। রাউনাপ ধীরে ধীরে ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রাউনাপ বলতে থাকে, যেটা সীমালার জন্য আছে সেটা শুধু সীমালার, আর যেটা তোমায় দেবো সেটা শুধু তোমার থাকবে উর্বি। আমি সীমালা বা উর্বি কাউকে অসম্মান করতে পারবো না। উর্বি হাসে, বলে, কথাটা বলে উর্বি রাউনাফের হাত টেনে নেয়। হাতটা নিজের মাথায় রেখে নরম গলায় বলে, আমি চাই আপনি নাবিলের মাকেও সম্মান করবেন, আর আমাকেও। আপনি আরো সময় নিন, আপাতত আমার মাথায় হাত বুলিয়ে দিন, এতটুকুই যে অনিঃসম্মানের। রাউনাপ তাকিয়ে আছে উর্বির মুখের দিকে, বলে ওঠে, তুমি আমায় জাজ করবে? রাউনাপ মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, আজ যদি আমি তোমায় ফিরিয়ে দেই সেটা হবে তোমার প্রতি আমার চরম অসম্মান। আমি তো বললাম আমি সীমালা বা তুমি কাউকেই অসম্মান করতে পারবো না। উর্বি তাকিয়ে আছে। রাউনাপ উর্বির মাথাটা নিচের বুকে ঠেকিয়ে বলে, দুজনেই আমার কাছে খুব সম্মানের। উর্বি চুপ করে আছে। রাউনাপ ধীরে ধীরে উর্বির কপালে চুমু খায়। উর্বির গাল আগলে ধরতেই সে টের পায় তার হাত ভিজে গিয়েছে। উর্বির চোখে পানি। রাউনাপ চোখ মুছিয়ে দিয়ে বলে, চলো বারান্দায় বসি। দুজনে পাশাপাশি একটা বেঞ্চিতে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। আকাশে ঝলমলে এক চাঁদ। দুজনেই তাকিয়ে আছে সেদিকে। রাউনাপ এক হাত দিয়ে আগলে ধরে রেখেছে উর্বিকে। উর্বি ধীরে ধীরে এলিয়ে দেয় তার মাথাটা রাউনাফের কাঁধে। রাউনাপ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মন খারাপ করে দিয়েছি তোমার? মন ভালো করে দিন তবে। কিভাবে? একটা গান গেয়ে। গান? আর আমি? এটা একটু বেশি আশা করে ফেললে না উর্বি? হ্যাঁ করেছি, জানেন আমি দীর্ঘ 6 বছর কোনো গান শুনিনি, ভালোবাসার গান। রাউনাপ চুপ করে থাকে। উর্বি বলে, প্লিজ গান, সত্যি বলছি, আমার মন ভালো হয়ে যাবে। আমি বড্ড বেসুরো। দরকার নেই সুরের। রাউনাপ কিছুক্ষণ চুপ করে থেকে সংকোচ কাটিয়ে গাইতে শুরু করে, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। উর্বি রাউনাফের কাঁধ থেকে মাথা উঠিয়ে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ লজ্জিত ভঙ্গিতে বলে,
বলেছিলাম না আমি বেসুরে, বাদ দাও। উর্বি রাউনাফের হাত টেনে ধরে, ধমকের সুরে বলে। গান বলছি। রাউনাফ হাতের দিকে তাকিয়ে উর্বিকে আগলে নেয়, তারপর গাইতে শুরু করে। ছুঁয়ে দিলে হাত আমার বৃত্ত বুকে, তোমার মাথা চেপে ধরে ডলছি কেমন নেশায়। উর্বি আঁকড়ে ধরে থাকে রাউনাফকে। রাউনাফ গাইতে থাকে। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার, শরীর জুড়ে তোমার প্রেমে বীজ। ওকা উর্বির চোখ বেয়ে পানি পড়তে থাকে প্রাপ্তির আনন্দে। রাউনাপ হাত বাড়িয়ে পরম যত্নে সেই পানি মুছিয়ে দিয়ে স্বাভাবিকভাবে কবিতার মতো করে বলে ওঠে।